শান্তিনগর রাজ্যের নিজামপুর একটি ছোট্ট গ্রামে রহিম নামে এক কৃষক তার বিধবা মা এবং ছোট বোন সালমার সাথে থাকতেন। একদিন রহিমের মা রহিমকে বললেন যে সালমা এখন বড় হয়ে গেছে, এখন আমাদের তার বিয়ের প্রস্তুতি শুরু করা উচিত। চিন্তা করো না মা, আমি দিনরাত কঠোর পরিশ্রম করি, কারণ আমি আমার বোন সালমাকে খুব জাঁকজমকপূর্ণভাবে বিয়ে দিতে পারি। তুমি দেখো মা, আমি আমার বোন সালমাকে এমন জাঁকজমকপূর্ণভাবে বিয়ে দেব যে পুরো গ্রাম বছরের পর বছর ধরে এটি মনে রাখবে। এই কথা বলার পর রহিম ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তার দেখা হলো গ্রামের মোড়লের সাথে, যিনি কোথাও যাচ্ছিলেন। আসসালামু আলাইকুম মোড়ল মশাই, কি হয়েছে? এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? কি ব্যাপার? আরে তুমি কি জানো না রহিম ভাই, আমাদের গ্রামের বন থেকে একজন পীর দরবেশ বাবা এসেছেন। বলা হয় তিনি একজন খুব জ্ঞানী পীর। আরে মোড়ল মশাই, এই গ্রামবাসীরা খুব কুসংস্কারাচ্ছন্ন। যেখানেই তারা পীর বাবাকে দেখে, এমনকি যদি সে প্রতারকও হয়, তারা তার পিছনে ছুটে যায়। আরে রহিম, এইভাবে কথা বলা এড়িয়ে চলো, বাজে কথা বলবে না। দেখো, পীরেরা খুব জ্ঞানী। গ্রামের অনেক মানুষ অসুস্থ ছিল, এই পীর বাবারা তাদের সমস্যা সারিয়ে তুলেছে। আমি বলছি তোমারও আমাদের সাথে আসা উচিত, তার সাথে দেখা করতে ক্ষতি ফি। আপনি যদি চান আপনি যেতে পারেন মোড়ল মশাই। আমি প্রথমে আমার ক্ষেতের কাজ শেষ করব, তারপরে যদি সময় পাই তাহলে ঠিক আছে, আমিও তাকে দেখতে আসব। এতে আমার কি ক্ষতি হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার কাজ শেষ করে ফিরে আসো, ঠিক আছে? আমি যাচ্ছি। হ্যাঁ। এই বলে মোড়ল চলে গেল। রহিম ক্ষেতের দিকে রওনা দিল। সন্ধ্যায় রহিম তার বাড়িতে ফিরে যাওয়ার সময় নিজেকে বলল, হ্যাঁ, একবার পীর বাবার সাথে দেখা করব না কেন? আরে দেখা যাক এই পীর দরবেশ বাবা কে। পুরো গ্রাম তাকে দেখতে চেয়েছিল। রহিম পীরের কাছে পৌঁছে গেল, যেখানে লোকেরা তার চারপাশে বসেছিল। ত্যাগ কখনো কখনো একজন মানুষের জন্য ভালো, এবং কখনো কখনো এটি তাকে সমস্যায় ফেলতে পারে। পীর বাবা, আমি আপনার বক্তব্যের অর্থ বুঝতে পারিনি। একদিকে আপনি বলছেন যে ত্যাগ ভালো, এবং অন্যদিকে আপনি বলছেন যে এই ত্যাগ কখনো কখনো তাকে সমস্যায় ফেলে। এই কেমন কথা পীর বাবা? রহিম, কেমন কথা বলছেন? আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ভাবুন, একদিকে আপনার একজন বন্ধু আছে এবং অন্যদিকে একটি ধন। আপনি এমন পরিস্থিতিতে আছেন যে যদি আপনি ধন চান তবে আপনাকে আপনার বন্ধুকে ত্যাগ করতে হবে। বলুন, আপনি কি বেছে নেবেন, ধন না বন্ধু? এটি একটি খুব সহজ প্রশ্ন পীর বাবা। আমি কেবল ধন বেছে নেব। ধন পরিবারের সমস্ত সমস্যার সমাধান করতে পারে, তাই না? বন্ধু দিয়ে কি হবে? আরে রহিম, তুমি এবার দরবেশ বাবাকে অপমান করছো। তুমি মাঝে থেকে বাধা দিও না মোড়ল মশাই, এটা আমাদের এবং এই যুবকের মধ্যে ব্যক্তিগত কথোপকথন। সত্যি বলতে ধন আমার পরিবারের জন্য বেশি উপকারী বন্ধুর চেয়ে, অনেক বেশি। তুমি মনে করো এটা এত সহজ? বন্ধুর চেয়েও বেশি? তুমি কি সত্যি তোমার বন্ধুকে ত্যাগ করতে পারবে? ভাবো রহিম, যদি তুমি এই পরীক্ষায় ধরা পড়ো তাহলে তোমার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। না না পীর বাবা, আমাকে কোনো অসুবিধা দেব না। আমি সিদ্ধান্ত নিতে মোটেও দেরি করি না। কথা বলা এবং করার মধ্যে অনেক পার্থক্য আছে। একবার ভাবো, এমনও হতে পারে যে যখন তুমি এই পরিস্থিতিতে আসবে তখন তোমার সিদ্ধান্ত খুব কঠিন হয়ে যাবে। রহিম হাসতে হাসতে বাড়ি ফিরে তার মাকে পুরো ঘটনাটি বলল। রহিম, আমি তোমাকে কতবার বলেছে পীর দরবেশের সাথে ঝগড়া করো না? তুমি কি কখনো ভেবে দেখেছ যদি কোনো পীর রাগ করে তোমাকে অভিশাপ দেয় তাহলে কি হবে? ও মা, এই অভিশাপ আমার কিছু করবে না। এখন যাও এবং ঘুমাও, এইসব কথা অর্থহীন। ঠিক তখন রহিমের বোন সালমা ওখানে চলে আসে।
মাঝে মাঝে তোমাকে মায়ের কথা শোনা উচিত ভাইয়া। ভাবো, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? ওহ সালমা, চিন্তা করো না, আমার আর মায়ের কথা ভাবো না। যদি ভাবতেই হয় তাহলে তোমার বিয়ের কথা ভাবো, কারণ কয়েকদিন পর তোমার ডলি বা পালকি চলে আসবে। হ্যাঁ। মা এটা শুনে হতবাক হয়ে গেলেন। তুমি কি বলতে চাও? ওমা, কিছুক্ষণ আগে আমি সালমার হবু স্বামী হাসানের বাবার সাথে দেখা করেছিলাম। সে বলল ওদের খুব শীঘ্রই বিয়ে হবে। এই কথা শুনে সালমা লজ্জা পেল এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে রহিম মাঠের দিকে যাচ্ছিল। এমন সময় গ্রামের রমজান নামে একজন তার কাছে ছুটে এলো। আরে রহিম, তুমি কি আমার ছেলেকে কোথাও দেখেছো? গতকাল সন্ধ্যায় সে খেলতে বেরিয়েছিল, এখনো বাড়ি ফিরে আসেনি। এই কথা শুনে রহিম হতবাক হয়ে গেল। তুমি কি বলছো? রমজান কাকা, তোমার ছেলে গত রাত থেকে নিখোঁজ এবং তুমি তাকে খোঁজনি? আমি তাকে সর্বত্র খুঁজেছি, এমনকি পীর দরবেশ বাবার কাছেও গিয়েছিলাম, কিন্তু তিনি কেবল বলেছিলেন যে আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনব, চিন্তা করার দরকার নেই। তুমি সমস্ত সীমা অতিক্রম করছো। একজন পীর বাবা কিভাবে জানবে তোমার ছেলে কোথায়? এটা অসাধারণ ভাই, এসব ছেড়ে দাও, আমি তাকে খুঁজব। চলো এখন শান্ত হও, কেঁদো না। এই বলে রহিম বনে চলে গেল এবং জহিরকে ডাকতে শুরু করলো। জহির, আরে জহির, তুমি কোথায়? জহির! সে চিৎকারে এতটাই মগ্ন ছিল যে সে তার সামনে পড়ে থাকা পাথরটি দেখতে পেল না, আর সে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। তার পা মচকে গেল এবং রক্তপাত শুরু হলো। ও আল্লাহ, আমার পা নষ্ট হয়ে গেল। ও আল্লাহ, আমার পা ভয়াবহভাবে মুচকে গেল। ও আল্লাহ, আরে এটা কি? রক্ত বইছে। আমার কি করা উচিত? এখন আমি বনের ভেতরে এসেছি। তখন তার চোখ পড়ল ডারে বসে থাকা একটি টিয়া পাখির ওপর। টিয়া পাখি ঝোপের ঠোঁটে একটি পাতা নিয়ে এসে তার কাছে পাতাটি ছুঁড়ে মারল। এটা নাও, এটা একটা বিশেষ ধরনের ভেষজ, এটা তোমার পায়ে লাগাও, রক্ত বন্ধ হয়ে যাবে এবং মুচকে যাওয়াও সেরে যাবে। মানুষের কণ্ঠস্বর শুনে রহিম হতভাগ হয়ে গেল। আরে তুমি তো টিয়ে পাখি, তাহলে তুমি মানুষের কণ্ঠে কথা বলছো কিভাবে? আমি একটা বিশেষ প্রজাতির টিয়ে পাখি, আমরা বনের গভীরে থাকি, আমাদের সম্পর্কে কেউ জানে না। শোনো, এখন খুব বেশি প্রশ্ন করো না, তাড়াতাড়ি পাতা লাগাও, না হলে এই ক্ষত ঘা হয়ে যাবে। রহিম তৎক্ষণাৎ তার ক্ষতস্থানে পাতাটি লাগিয়ে দিল। ব্যথা এবং রক্তপাত দুটোই মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। ধন্যবাদ তোমাকে। তুমি না হলে আমি ভাবছিলাম যে আমি হয়তো জঙ্গলে আটকে গিয়ে মারা যাব, কারণ পা ছাড়া কোথায় যাব। এখন আমি ভালো বোধ করছি। আচ্ছা, এখন বলো তুমি এখানে কি করতে এসেছো? কোনো মানুষ এখানে আসে না। আরে তোতা পাখি, ব্যাপারটা হলো আমাদের গ্রামের রমজানের ৮ বছরের ছেলে জহির গত রাতে নিখোঁজ হয়ে গেছে, তাই আমি তাকে খুঁজতে এসেছি। এসো, আমার সাথে এসো। রহিম টিয়া পাখির পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যেই তারা ঝোপের মাঝখানে এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে জহির বসে কাঁদছিল। এই দেখো জহির। হ্যাঁ, এই তো জহির। আরে জহির, তোমার বাবা মা গত রাত থেকে চিন্তিত, তুমি কোথায় ছিলে? আমি খেলার সময় জঙ্গলের অনেক গভীরে চলে গিয়েছিলাম। আমি পথ হারিয়ে বসে এখানে কাঁদছিলাম। আপনি এসেছেন, ভালোই হয়েছে, নয়তো আমি ভাবছিলাম যে আমি আর কখনো বাড়ি ফিরে যেতে পারবো না। রহিম টিয়া পাখির দিকে তাকিয়ে হেসে বলল, টিয়া পাখি, আমার বন্ধু, তোমার জন্যই এই কাজ সফল হয়েছে। তুমি আমার জন্য খুব ভাগ্যবান, তোমাকে অনেক ধন্যবাদ। যদি তাই হয় তাহলে আমাকেও তোমার বাড়িতে নিয়ে যাও আর আমার যত্ন নিও। শুধু ধন্যবাদ দিয়ে কি লাভ হবে? চলো, আমাকে সাথে নিয়ে চলো। রহিম মুচকি হেসে
টিয়ে পাখিকে কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। জহিরকে দেখে রমজান আবেগপ্রবণ হয়ে উঠল। রহিম, আমি সারা জীবনেও তোমার এই উপকার ভুলব না। অনেক ধন্যবাদ। আরে আমাকে ধন্যবাদ দিও না, আমার বন্ধুকে দাও। জানো, এই টিয়ে পাখি আমাকে বলেছে তোমার ছেলে কোথায়। ধন্যবাদ টিয়া বন্ধু, অনেক ধন্যবাদ। ওহ, এতে ধন্যবাদের কি? সাহায্য করা আমার কর্তব্য। ওরে বাবা রে বাবা, তুমি মানুষের ভাষায় কথা বলতে শুনে আমি হতবাক। রহিম, মনে হচ্ছে এই টিয়ে পাখিটা জাদুকরী। আমার মনে হয় তুমি খুব ভাগ্যবান যে এটি খুঁজে পেয়েছ। হ্যাঁ, এখন থেকে এটা আমার বন্ধু, মানে এটা আমার ঘনিষ্ঠ বন্ধু, বুঝতে পারো। রহিম টিয়া পাখিকে নিয়ে বাড়ি ফিরে তার মা এবং সালমাকে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বলেছে। তুমি কি সত্যি বলছো ভাই? হ্যাঁ সালমা, আমি সত্যি বলছি। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে এই টিয়ে পাখির সাথে কথা বলে দেখো। তোমার নাম কি? যাকে সারা বিশ্ব চেনে, আমি টিয়া পাখি। শুধু আমারই এই বিশেষত্ব আছে যে আমি মানুষের ভাষায় কথা বলতে পারি। এটা শুনে সালমার চোখ জ্বলে ভরে উঠল আর রহিমের মা ভয় পেয়ে গেলেন। রহিম, তুমি জঙ্গল থেকে কোন ধরনের পাখি এনেছো যে মানুষের মতো কথা বলছে? ও, ভয় পেও না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি রহিমকে জিজ্ঞাসা করতে পারো। আসলে আমি তাকে সাহায্য করেছি এবং কিছুক্ষণ আগে রহিম আমাকে বলেছে যে সে আমার বন্ধু। এখন রহিম আর আমি দুজনেই খুব ভালো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ আমার বন্ধু। আজ থেকে আমি তোমাকে টুনু বলে ডাকবো এবং আমরা বন্ধু, মানে ঘনিষ্ঠ বন্ধু। ঠিক আছে আমার টুনু? ঠিক আছে মা, চিন্তা করো না, এই টুনু আমাদের কোনো ক্ষতি করবে না। আরে সে আমার বন্ধু, এটা কিভাবে আমাদের ক্ষতি করতে পারে? এবং যদি আমাদের ক্ষতি করতেই চায় তাহলে বনে কেন আমাদের সাহায্য করবে আমাকে বলো। এই কথা শুনে রহিমের মা হাসতে শুরু করলেন। সময় কেটে গেল। এখন থেকে রহিম যখনই মাঠে যেত সে তার বন্ধু টুনুকে সাথে নিয়ে যেত। মাঠে কাজ করার সময় সে তার সাথে কথা বলত। ওরে আমার টুনু, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে সব কিছু বদলে গেছে। সেটা কিভাবে? আগে আমি একা মাঠে কাজ করতাম, মাঝে মাঝে আমার খুব একা লাগতো। ওহো, তাহলে তোমার বিয়ে করা উচিত ছিল। ওরে টুনু, তুমি অসাধারণ। বিয়ের পর আমার স্ত্রী বাড়িতে থাকবে, সে আমার সাথে মাঠে কাজ করতে আসবে না। কিন্তু দেখো, আমি তোমার মতো বন্ধু পেয়েছি। এখন আমি তোমার সাথে কথা বলতে থাকি এবং কাজও সহজেই হয়ে যায়। আমি আর কষ্ট অনুভব করি না, কথা বলে কাজ হয়ে যায়। এইভাবে বোঝো। আমার সাথে এত অভ্যস্ত হয়েও না। ভাবো, যদি আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাই তাহলে তুমি কি করবে বলো? ভুল করেও এই কথা বলো না বন্ধু। তোমার থেকে দূরে থাকার কথা ভাবতেও পাচ্ছি না। আমরা দুজনেই খুব কাছের বন্ধু, খুব সত্যিকারের বন্ধু। আমি তোমাকে এভাবে ছেড়ে যাব না, তাই না? ওহো হো, তুমি সিরিয়াস হয়ে গেছো। ছোট ছোট জিনিসগুলোকে এত সিরিয়াসলি নিও না। হ্যাঁ, আচ্ছা, এসব ছেড়ে দাও, আমার কথা শুনো। কিছুদিন পর সালমার বিয়ে, তাই আমি ফসল কাটছি। ও বাহ, তাহলে তো খুব ভালো কথা। বিয়েতে আমরা খুব ভালো খাবার খেতে পাবো। রহিম হেসে পুরো ফসল কাটার পর বাজারের দিকে রওনা দিল। টনুও তার সাথে ছিল। সন্ধ্যায় সে সোনার মুদ্রা নিয়ে বাড়ি পৌঁছে গেল। মা, এর ভেতর অনেক সোনার মুদ্রা আছে, এটা নাও। আরে আমার পুত্র, এগুলো অনেক সোনার মুদ্রা, এগুলো কোথা থেকে পেলে? তুমি অসাধারণ মা। তোমার ছেলে এত পরিশ্রম করে, এই পরিশ্রমের সাফল্যের ফল।
রহিমের ফসল খুব ভালো দামে বিক্রি হয়েছে। মা, সালমার বিয়ে কয়েকদিন পরেই, এখন আমাদের প্রস্তুতি শুরু করা উচিত। মা, আমি সালমার বিয়েতে পুরো গ্রামকে নিমন্ত্রণ করব, সবাই মনে রাখবে এটা কেমন বিয়ে ছিল। রহিমের কথা শুনে সালমা আর মা দুজনেই খুশি হয়ে উঠল। সবাই একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন রহিম ঘুম থেকে উঠল, তখন তার মা চিন্তিত হয়ে কাঁদতে কাঁদতে রহিমকে বলল, দুর্ঘটনা ঘটেছে রহিম, দুর্ঘটনা ঘটেছে। কি হয়েছে মা, কি হয়েছে? গতরাতে তুমি আমাকে যে সোনার মুদ্রা দিয়েছিলে তা হারিয়ে গেছে, ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে আমাদের ঘরে চোর ঢুকেছে। এই কথা শুনে রহিমের চোখ ভয়ে ভরে গেল এবং জল গড়িয়ে পড়তে লাগলো। এসব কি হলো ভাইয়া? এখন আমার বিয়ে কিভাবে হবে? এত তাড়াহুড়ো এখন আমার কি করা উচিত বুঝতে পারছি না। কিভাবে করব? কয়েকদিন পর তোমার বিয়ে, আমি ছেলের পরিবারকে কথা দিয়েছি। এখন যদি আমি সময় চাই তাহলে ওরা প্রত্যাখ্যান করবে। সে ইতিমধ্যেই শীঘ্রই বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আমার অপমান হবে। আর যদি বিয়ের সময় পর্যন্ত টাকা না ব্যবস্থা হয় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। এই কথা শুনে মা কাঁদতে শুরু করলেন। হায় আল্লাহ, এসব কি হলো? তুমি চিন্তা করছো কেন রহিম? তুমি বিপদে আছো, এবং বিপদে মানুষই মানুষকে সাহায্য করে। তুমি গ্রামবাসীদের কাছে সাহায্য চাও না কেন? তাদের বলো যে তোমার বাড়িতে চুরি হয়েছে। টুনুর কথা শুনে রহিম কিছুটা আশা পেল। সে তৎক্ষণাৎ টুনুকে সাথে করে মোড়লের বাড়িতে গেল এবং তাকে সবকিছু বলল। মোড়ল মশাই, দয়া করে আমাকে একটু সাহায্য করেন। আমার বাড়িতে চুরি হয়েছে এবং আমার বোনের বিয়ের সব টাকা লুট হয়ে গেছে। দেখো ভাই রহিম, তুমি যে টাকা চাইছো তা সামান্য নয়। আরে ভাই, এটা পুরো বিয়ের খরচ। আমার কাছে এত টাকা নেই, আর যদি সামান্য কিছু টাকা হতো তাহলে আমি অবশ্যই দিতাম, আমি অস্বীকার করতাম না। আপনি কি বলছেন মোড়ল মশাই? আপনি এই গ্রামের প্রধান, আপনারও একটা মেয়ে আছে এবং সে সালমার থেকে 4 বছরের ছোট। আপনি নিশ্চয়ই তার জন্য কিছু গয়না বানিয়েছেন, সেগুলো বিক্রি করে রহিমকে সাহায্য করেন। আপনার মেয়ের বিয়ের সময় রহিম আপনাকে প্রতিটি পয়সা ফেরত দেবে। সে আমার বন্ধু এবং খুব সৎ। হ্যাঁ? আরে, তুমি কি বাজে কথা বলছো? তুমি কথা বলা টিয়া পাখি। আমি আমার মেয়ের বিয়ের জন্য ওই গয়নাগুলো রেখেছি। আমি এগুলো বিক্রি করে রহিমকে দিতে পারবো না। তোমার মুখে যাই আসে তাই বলতে থাকো। মোড়লের উত্তর শুনে রহিম হতাশ হয়ে টুনুকে নিয়ে সেখান থেকে চলে গেল। হতাশ হইও না রহিম, চলো জমিদারের কাছে যাই, সে অবশ্যই আমাদের সাহায্য করবে। দুজনেই জমিদারের বাড়িতে পৌঁছে তাকে সবকিছু বলল। আরে ভাই, এটা তো খুবই সহজ কথা যে আমি তোমাকে টাকা দিতে প্রস্তুত, কিন্তু তোমাকে তোমার জমি আমার কাছে বন্ধক রাখতে হবে, এবং যতক্ষণ না তুমি পুরো টাকা সুদ সহ ফেরত না দাও ততক্ষণ তুমি কৃষিকাজ করতে পারবে না ওই ক্ষেতে। ভাবো। আপনি কি বলছেন জমিদার সাহেব? যদি আমি কৃষিকাজ না করি তাহলে ঋণ কিভাবে শোধ করব? আপনি কি বলছেন জমিদার মশাই? যদি রহিম কৃষিকাজ না করে তাহলে আপনি আপনার টাকা কিভাবে ফেরত পাবেন? এইভাবে সুদ বাড়তে থাকবে এবং একদিন আপনি তার জমি দখল করবে, তারপর হয়তো আপনিও তার বাড়িও দখল করবেন। তুমি হয়তো মানুষের মতো কথা বলতে পারো, কিন্তু তুমি তো কেবল একটি টিয়া পাখি। আমি আগেই শুনেছিলাম যে রহিমের একটি কথা বলা টিয়া পাখি আছে, কিন্তু আমি ভাবিনি যে তুমি এত বাচাল হবে। দেখো ভাই রহিম, আমি তোমাকে আমার অবস্থা বলেছি, এখন তুমি জানো এবং এটা তোমার ব্যাপার। যদি তুমি অপমান এড়াতে চাও তাহলে জমির কাগজপত্র নিয়ে এসো, টাকা নিয়ে যাও, আর যখন তুমি টাকা ফেরত দেবে তখন জমি ফিরিয়ে নাও। এটা তো সহজ ব্যাপার, আর কি। রহিম আর টুনু সেখান থেকে বেরিয়ে এলো, আর রহিম তার মা আর সালমাকে পুরো ব্যাপারটা খুলে বলল।
এই গ্রামে এমন কেউ নেই যে আমাদের সাহায্য করতে পারে। মা, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তুমি চিন্তা করো না রহিম, আমি তোমাকে সাহায্য করব। আমার বন্ধু টুনু, তুমি কি করতে পারো? রহিম, ভুলে যেও না, যখন আমরা প্রথম দেখা করেছিলাম আমি তোমাকে সাহায্য করেছিলাম এবং এখনও তোমাকে সাহায্য করব। আমি বনের গোপন রহস্য খুব ভালো করেই জানি। শোনো, আমি একটি পুকুরের ঠিকানা জানি যা অলৌকিক এবং জাদুকরী। সেই পুকুরে একটি মূল্যবান ধন আছে, কিন্তু সেই পুকুরটি জাদুকরী, তাই সে নিজের ইচ্ছায় সেই ধন একজনকে দেয়। এই কথা শুনে রহিম অবাক হয়ে গেল। সে কি তোমার কথা শুনবে? এখন সে রাজি হোক বা না হোক, একবার কথা বলতে ক্ষতি কি? আমার সাথে এসো। ভাই, আমিও তোমার সাথে যাব। আমিও যাব। রহিম। কিছুক্ষণের মধ্যেই তারা তিনজন টুনুর সাথে বনের গভীরে সোনায় ঝলমল করা একটি পুকুরের কাছে দাঁড়িয়ে রইল। এই আমার বন্ধু রহিম, তার টাকার প্রয়োজন, তাকে তার বোনকে বিয়ে করাতে হবে। যদি সে টাকা না পায় তাহলে তার বোনের বিয়ে ভেঙে যাবে এবং সে অপমানিত হবে। আমি আমার ধন সবাইকে দিই না। যদি তুমি তোমার বন্ধুর জন্য ধন চাও তাহলে তোমার বন্ধুকে একটি ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ? কি ধরনের ত্যাগ? যদি তুমি আমার ধন চাও তাহলে তোমাকে তোমার টুনুকে কুরবানি করতে হবে। তোমাকে শুধু মুখে বলতে হবে যে আমি আমার বন্ধু টুনুকে কুরবানি করছি। তুমি এই কথা বলার সাথে সাথেই এই টিয়া পাখিটি মারা যাবে এবং তোমার সামনে সোনার মুদ্রার স্তূপ দেখা যাবে। আমি তোমাকে এত সোনার মুদ্রা দেব যে তুমি কেবল তোমার বোনকেই নয়, রাজ্যের সমস্ত বোনকে বিয়ে করাতে পারবে। তবুও তোমার সোনার মুদ্রা শেষ হবে না। রহিম এই কথা শুনে হতাশ হয়ে গেল এবং গভীর চিন্তায় ডুবে গেল। রহিম, তুমি কি ভাবছো? আমাকে কুরবানি দাও, আমার কি? আমি টিয়া পাখি, আমি মানুষ নই। রহিমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তুমি কি ভাবছো? তুমি হচ্ছ বোকা। তুমি টিয়া পাখির জন্য এত ভাবছো? রহিম তার বোন আর তার মায়ের দিকে তাকাতে লাগলো। দুজনেই টুনুর দিকে তাকিয়েছিল। তাহলে টুনু কি চিরতরে ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ মা, পুকুরটা এই কথা বলছে। রহিম, ভাবো না, যদি আমি এই কুরবানি পেতাম তাহলে আমি আনন্দের সাথে নিজেকে কুরবানি দিতাম। কিন্তু পুকুরটা তোমার কাছে তার ইচ্ছা প্রকাশ করেছে, তাই ভাবো না, তাড়াতাড়ি করো। রহিম গভীর চিন্তায় ডুবে গেল। ক্ষমা করো, আমি আমার অপমান মেনে নিচ্ছি, কিন্তু আমি আমার বন্ধুকে বলে দিতে পারছি না। রহিম এত কথা বলে আর তারপর তোতা পাখি রঙিন রশ্মিতে পীরে পরিণত হয়, যে পীরকে রহিম মজা করেছিল। পীর দরবেশ বাবা। হ্যাঁ, আমি বলবো। আমি তোমাকে কি বলেছি? মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে যায় যে আমাদের জন্য ত্যাগ করা কঠিন হয়ে পড়ে। তুমি বলেছিলে যে তুমি তোমার বন্ধুকে ত্যাগ করবে, কিন্তু তুমি টাকা চাওনি, তুমি তোমার বন্ধুত্ব চেয়েছিলে। তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই সব খেলা করেছি। তোমার বাড়িতে কোনো চুরি হয়নি, বরং আমি আমার জাদুর শক্তিতে সোনার মুদ্রার পুটলিটি অদৃশ্য করে দিয়েছি। এই কথা শুনে রহিম পীরের পায়ে পড়ে যায়। আমাকে ক্ষমা করেন পীর দরবেশ বাবা, আমি সবকিছু বুঝতে পেরেছি। হ্যাঁ, জানি। তোমার চোখ বলছে যে তুমি সবকিছু বুঝতে পেরেছ। রহিম, যাও যাও, তোমার মা এবং বোনকে বাড়িতে নিয়ে যাও। তুমি তোমার সোনার মুদ্রার পুটলিটি সেখানেই পাবে। কিন্তু মনে রেখো, কখনো কোনো পীরকে, বিশেষ করে তার দেওয়া শিক্ষাকে নিয়ে মজা করবে না। যাও পুত্র, যাও, আমার দোয়া তোমার সাথে আছে। এই সময় রহিম তার মা এবং বোনকে নিয়ে বাড়ি ফিরে এলো। সেই সোনার মুদ্রা পেয়েছে, আর সেই দিনের পর রহিম পীরদের নিয়ে মজা করা বন্ধ করে দিল। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আগে কোন ধরনের গল্প দেখতে ইচ্ছুক সেটিও জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।